নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি রাধা। দেখব শিরোনাম। মাওবাদী মোকাবিলায় নকশালবাদী প্রতিরোধে এসএসবির প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিকিৎসকদের গাফিলতিতে শিশুর মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য শিলিগুড়িতে। ডক্টর বি.আর. আম্বেদকরকে অবমাননা প্রতিবাদ মিছিল দার্জিলিং জেলা কংগ্রেসের। শিলিগুড়ি সিবিআই দপ্তরে যৌথ অভিযান দুই সংগঠনের। পাহাড় সমস্যার সমাধানে জানুয়ারিতে 25-এ ত্রিপাক্ষিক বৈঠক, জানালেন সাংসদ রাজু বিস্তা। এবার আসছে বিস্তারিত খবরে। মাওবাদী মোকাবিলায় বিহার, ঝাড়খণ্ড ও মন্ত্রী অমিত শাহ শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন রানীডাঙ্গায় সশস্ত্র সীমা বলের 61তম প্রতিষ্ঠা দিবসে এসএসবি শিলিগুড়ি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন তিনি। আর সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই এদিন এসএসবির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। এদিন অমিত শাহ জানিয়েছেন, বন্ধ সীমান্তে কাজ করা অনেকটাই সুবিধে। সেই সীমান্ত কেউ পারাপার করতে পারে না, কাজ অনেকটাই সহজ হয়। কিন্তু যেখানে মুক্ত সীমান্ত থাকে সেখানে জওয়ানদের কাজ অনেকটাই বেশি কঠিন ও জটিল। এসএসবি যে ভূমিকা পালন করছে তা সত্যি অনস্বীকার্য। সীমান্ত নিয়ে তিনি চিন্তিত নন। कमांडर के अनुरोध पर माननीय मुख्य अतिथि नकाश स्वीकार। माननीय मुख्य अतिथि महोदय द्वारा निरीक्षण वाहन पर अपना स्थान ग्रहण वर्ग महानिदेशक व परेड कमांडर। মাওবাদী মোকাবিলায় বিহার, ঝাড়খণ্ড ও নকশালবাদ প্রতিরোধে এসএসবির প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন রানীডাঙ্গায় সশস্ত্র সীমা বলের 61তম প্রতিষ্ঠা দিবসে এসএসবি শিলিগুড়ি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন তিনি। আর সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই এদিন এসএসবির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। अवसर पर समय है एक बार फिर से दृढ़ संकल्पता, कृत निश्चयता के साथ भारत के दो पड़ोसी राष्ट्र, मित्र राष्ट्र, उसकी खुली सीमा पर हो रहे आवागमन में जो राष्ट्र विरोधित्व है उनको चुन चुनकर कानून के हवाले करने के संकल्प लेने का आज यह दिन है। हमारे बहादुर जवान जिन्होंने अपनी सर्वोच्च बलिदान देश की सुरक्षा के लिए दिया, चाहे नेपाल भूटान की सीमा हो, चाहे कश्मीर की वादियों हो, या पूर्वी क्षेत्र से नक्सलवाद को समाप्त करने का भारत का अभियान। जिन वीरों ने अपने जीवन का बलिदान दिया है वो सभी वीरों को मैं मन पूर्वक प्रणाम कर कर श्रद्धांजलि देना चाहता हूं। उन वीरों के परिवारजनों को भी बताना चाहता हूं कि आपकी व्यक्तिगत क्षति जो आपके परिजनों के बलिदान से हुई है, इसने देश को एक नई जिंदगी, नई ऊर्जा और उत्साह देने का काम किया है। और वो सभी जवानों के लिए पूरा देश गर्व करता है। एसएसबी को जब से सीमा सुरक्षा बल का काम दिया गया, सीमा की सुरक्षा के साथ एसएसबी को जोड़ा गया, उसके पहले एसएसबी के पूर्व अवतार में भारत के सीमांत गांवों का
सांस्कृतिक ब्यौरा, भाषा की समृद्धि और उनकी विरासत, उनको संजोने का काम और भारत की विरासत के साथ इसको जोड़ने का काम एसएसबी ने किया। 2001 में एक सीमा एक बल की नीति अटल बिहारी वाजपेयी जी ने अपनाई। उसके बाद एसएसबी को हमारे दो मित्र राष्ट्र नेपाल और भूटान की सीमा का चौकसी का और सुरक्षा का दायित्व दिया गया। ये पूरे लंबे 61 साल में एसएसबी को अब तक 4 पद्मश्री मिले हैं, 1 कीर्ति चक्र मिला है, 6 शौर्य चक्र मिले हैं, 2 राष्ट्रपति वीरता पदक मिले हैं, 25 पुलिस वीरता पदक मिले हैं और 35 वीरता पदक मिले हैं। ये सारे राष्ट्रीय स्तर के सम्मान जो एसएसबी के जवानों को मिले हैं, वो ही बताता है कि हमारी एसएसबी कर्तव्य निर्वहन के लिए कितनी कृतनिश्चयी है। मैं फिर से एक बार एसएसबी के जवानों को बहुत बहुत बधाई देना चाहता हूँ। कथा और राष्ट्र के प्रति कर्तव्य परायणता की भावना से চিকিৎসকের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর শিলিগুড়িতে। জানা গেছে, শিলিগুড়ির বিধান রোড সংলগ্ন স্টেডিয়াম পার্শ্ববর্তী একটি নার্সিং হোমে ওই ছোট্ট শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ, শারীরিক অসুস্থতা গুরুতর হওয়ায় শিশুটিকে ওই নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসক সঠিক সময়ে তাকে দেখতে পর্যন্ত আসেননি। ছোট্ট এই শিশুটি জন্মের পর থেকেই যে চিকিৎসকের নজরদারিতে ছিল তার কাছেই ভর্তি করা হয়েছিল ওই নার্সিং হোমে। গতকাল রাতে ওই শিশুটিকে নার্সিং হোমে ভর্তি করার পর আজ সকালে মৃত্যু হয় শিশুটির। শিশুর পরিবারের লোকজনের অভিযোগ, নার্সিং হোমে ভর্তি করার পরেও চিকিৎসক একবারও শিশুটিকে দেখতে আসেননি। তাদের অভিযোগ, যখন চিকিৎসক দেখতে আসতে পারবেন না তাহলে শিশুটিকে নার্সিং হোমে ভর্তি করা হলো কেন? পরিবারের লোকজন জানিয়েছেন, গতকাল বিকেল থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারপর ভুটিয়া মার্কেট সংলগ্ন একটি ওষুধের দোকানে নির্দিষ্ট ওই চিকিৎসকের কাছে শিশুটিকে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকেই চিকিৎসকের কথা মতো পার্শ্ববর্তী ওই নার্সিং হোমে ভর্তি করা হয় শিশুটিকে। এরপর এদিন সকালে সব শেষ। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের লোকজন। নার্সিংহোম কর্তৃপক্ষ এবং চিকিৎসকের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন তারা। চিকিৎসক এবং নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা, আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে শিলিগুড়ি থানার পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করছে শিলিগুড়ি থানা। বলো কি রে? ঘটনা হয়েছে, আমার এক শালীর মেয়ে মারা গেছে বিনা ট্রিটমেন্টে। এই নার্সিং এই ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্টে ছিল। বাচ্চার জন্ম হওয়ার পর থেকে, মানে ডে 1 থেকে এই ডাক্তারের আন্ডারেই ছিল। ওনার আন্ডারে সবসময় কোনো কিছু অসুবিধা হলে ওনার কাছে ট্রিটমেন্ট করা হতো। ইভেন কালকে সন্ধ্যাবেলা ওনার ওই বাচ্চার যখন একটু জ্বর, পায়খানা, কাছে নিয়ে এসে ট্রিটমেন্ট করা হয়েছে মেডিমলের সামনেই। ট্রিটমেন্ট করে নিয়ে যাওয়ার পর বাচ্চা যখন রাত 12টার সময় আবার অসুবিধা হলো, সিরিয়াস হলো, ওনাকে ফোন করে উনি বলেন যে আপনারা নার্সিংহোমের ইমার্জেন্সি নিয়ে আসেন, আমি ওখানে যাচ্ছি। কিন্তু নার্সিংহোমে এখানে অ্যাডমিশন করানোর পর থেকে ডাক্তারকে বারবার ফোন করা সত্ত্বেও উনি আসেননি। আমাদের পেশেন্ট যখনই সিরিয়াস হয়ে গেছে, ইভেন আমরা ওই মেডিকেল অথরিটিকে বলেছি বা হসপিটাল অথরিটিকে আমরা বলেছি যে আইসিইউতে ভর্তি করানোর কথা। আইসিইউতে ওনারা ভর্তি নেই, এমনি জেনারেল বেডে রেখে বাচ্চাটাকে মারিয়ে দিচ্ছে। এমনকি ডাক্তারকে জিজ্ঞাসা করা হলে ডাক্তার বলে যে আমি কলের মাধ্যমে, বাই কলের মাধ্যমে ওনাকে ট্রিটমেন্ট করছি। ডাক্তার নিজে আসেনি, একবারও আসেনি। যখন বাচ্চা মারা গেল সকাল 5টা নাগাদ, তখন 6টার সময় আসছে, উনি আসে হাজির হচ্ছে। উনি আসে ট্রিটমেন্ট পর্যন্ত করলেন না। কিন্তু উনি ট্রিটমেন্ট করলেন না, কি করলেন না করলেন, হসপিটাল অথরিটি 10-12টা ইনজেকশন দিয়ে রেখে দিয়েছে। কিসের ইনজেকশন দিয়েছে না দিয়েছে সেটা ওনারা বলছেন। নার্সিং কর্তৃপক্ষ কিছু নেই, মুখে কুলু পেটেছে, বলছে আমরা ডাক্তারকে ডেকেছি, ডাক্তার যদি না আসে তো আমরা কি করতে পারি।
মৃত্যুর কারণ টারণ ওনারা কিছু বলছেন না, মুখে কুলু পেটে বসে আছে। হ্যাঁ, শারীরিক অবনতি ঘটার ফলে রাত 1টার দিকে যখন অ্যাডমিশন করানো হয়েছে ওনার কথা মতোই, ডক্টর অর্ঘ্য শাহর কথা মতোই। ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে, উনি বলছে আমি বাই কলের মাধ্যমে আমি ট্রিটমেন্ট করেছিলাম। হ্যাঁ, সকালে আসার পরে উনি বলছেন যে বাই কলে আমরা ট্রিটমেন্ট করেছিলাম, আমি ট্রিটমেন্ট করেছিলাম। মৃত্যুর কারণ উনি কিছু বলছেন না। আর ইভেন আমরা আইসিইউতে যদি হসপিটাল অথরিটিকে আইসিইউতে ভর্তি করতে বলছি, তা ওনারা শুনেননি, এমনি জেনারেল বেডে ফেলে রেখে মারিয়ে দিল বাচ্চাটাকে। চিকিৎসার গাফিলতি পুরোপুরি, শুধু মূলত না, পুরোপুরি ডাক্তারের গাফিলতি, চিকিৎসার গাফিলতি। আমরা চাইছি যে এর বিরুদ্ধে লিগ্যাল স্টেপ হোক। আজকে আমার বাচ্চার সাথে হলো, আমাদের সাথে হলো, পরে আরো একটা বাচ্চার সাথে হতে পারে। ওনাকে যদি এইভাবে প্রত্যেকটা ডাক্তারকে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয়, প্রত্যেকটা হসপিটাল অথরিটিকে এভাবে যদি ছেড়ে দেওয়া হয়, আজকে আমার সাথে হতে পারে, কালকে আপনার বাচ্চার সাথে হতে পারে, অন্যজনের বাচ্চার সাথে হতে পারে। ডাক্তারের পরামর্শেই আমরা এখানে এডমিশন করেছি, ওনার কথা মতোই আমরা এখানে এডমিশন করেছি। এদিন চিকিৎসক জানিয়েছেন, গতকাল যখন ওই শিশু চিকিৎসার জন্য ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয় তখন তার সমস্ত কিছু স্বাভাবিক ছিল। ফোনের মাধ্যমে তিনি সব সময় হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ওই শিশুর বিষয়ে খোঁজ খবর রেখেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত এদিন সকালে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। এদিন তিনি জানিয়েছেন, চিকিৎসার যে গাফিলতির অভিযোগ আনা হচ্ছে তা সঠিক নয়। কি জানিয়েছেন এ বিষয়ে চিকিৎসক, শুনব। একটা শিশুর প্রাণহানি হয়েছে, তার থেকে বেশি দুঃখজনক কিছু হতে পারে না। এবং শিশুটি যিনি আমার কাছে এখন নেই, ওনার 6 মাস বয়স। উনি বিগত 4 মাস আগেও হঠাৎ করে একটা ইমার্জেন্সি নিয়ে আমাদের কাছে আসেন, নিউমোনিয়া নিয়ে। যখন উনি খুব সিরিয়াস কন্ডিশনে আমাদের মেডিকেল কেবিনে থেকে সুস্থ হয়ে বাড়ি যান, তারপর থেকে 4 মাস থেকে উনি আমার ফলো আপে আছেন এবং বাচ্চাটা আমার কাছে খুব ক্লোজ এবং আমার আপনের মতো। গতকাল সন্ধ্যাবেলা, রাত্রিবেলা 8:30টার সময়, 8:30 থেকে 9:45-র মধ্যে বেবিটাকে আমি দেখি, যিনি একটু পাতলা পায়খানা এবং বমির সমস্যা নিয়ে আমার কাছে আসেন। বাচ্চাটা খুবই অ্যাক্টিভ, খুব খেলাধুলো করছে, ডিহাইড্রেশনের কোনো সাইন নেই। আমার কোলে সে খেলেও গেছে এবং আমার হাত দিয়ে ওজনের মেশিনে উঠে ওজনও করেছে। তার পরিবারের তরফ থেকে সমস্যা ছিল যে একটা দুধ শুরু করেছি, তারপরে আমার বাচ্চার এই ধরনের সমস্যা শুরু হয়ে গেছে, আমি দুধও চেঞ্জ করে দিই এবং যা নেসেসারি ট্রিটমেন্ট আমার প্রেসক্রিপশনও রয়েছে। আপনারা দেখবেন কোনো রকম কোনো ডেঞ্জার সাইন তাতে কোনো লেখা নেই। বাচ্চাটা উইদাউট এনি নোটিস বা আমাকে কোনো পেশেন্ট যদি খারাপও হয়, তারা জেনারেলি আমাকে জানান যে স্যার আমাদের এরকম সমস্যা হচ্ছে, আমরা কি আসবো, কোথায় আসবো। তারা উইদাউট এনি ইনফরমেশান এখানে চলে আসাতেও রাত 1:38-এ যখন এখান রয় নার্সিং হোমের আরএমও থেকে আমার ফোন আসে, তখন আমি বাচ্চাটাকে অ্যাটেন্ড করি ওভার ফোন। তার ভাইটালস মানে পালস, অক্সিজেন লেভেল, বিপি, শ্বাস প্রশ্বাসের গতিবিধি, কি সমস্যা তার, কবার পায়খানা হয়েছে, কবার বমি হয়েছে, সব কিছু জেনে তাকে একটা সেফ ট্রিটমেন্ট আমরা দিই। 3 মিনিট 19 সেকেন্ডের কলের হিস্ট্রি আমার কাছে রয়েছে। তারপর যখন বাচ্চাটা ব্যাপারে খবর আমার কাছে 4:02 আবার আসে, তখন বাচ্চাটার কাছে হঠাৎ একটু কাশি শুরু হয়। তো কাশির জন্য আমরা নেবুলাইজেশন সাজেস্ট করি। সেই নেবুলাইজেশনের অ্যাডভাইসও ফোনে আমার কাছে রয়েছে এবং আরএমও যিনি আছেন, যিনি আমার থেকে অ্যাডভাইস নিয়েছেন, উনিও সামনাসামনি সেটা ছিলেন। অ্যাটেন্ড করা হয়, অ্যাটেন্ড করে নিয়ে বাচ্চাটার আর কোনো খবর আমার কাছে আসে না। তো আমরা অ্যাজিউম করি যে সব কিছু ভালো আছে। যখন 4:02 আমার কাছে কল আসে, তখনও আমি তা জিজ্ঞেস করি SpO2 মানে অক্সিজেন লেভেল কত, সেটা 98, 95-এর ওপরে নর্মাল। বাচ্চাটার পালস কত, বাচ্চাটার পালস 88, সেটাও নর্মাল। শ্বাস প্রশ্বাসের গতিবিধি কেমন, না কোনো শ্বাসকষ্ট নেই, কোনো বুকের পাঁজর মারছে না, যেরকম সে 4 মাস আগে আমার কাছে শ্বাসকষ্ট নিয়ে এসেছিল। সেটা দেখে আমরা নেবুলাইজেশন সাজেস্ট করি। বারবার করে বলা সত্ত্বেও যে হঠাৎ করে কাশি হয়েছে, দুধ খাওয়াবেন না, স্যার দুধ লিখে থাকলেও সেটা এখন স্যার খাওয়াতে বারণ করেছে। 2 থেকে 3 বার বলা সত্ত্বেও তারা দুধ খাইয়েছে। তো এই জন্য আমরা অ্যাজিউম করছি হঠাৎ করে একটা শিশুর মৃত্যু যখন হয়ে যায়, সেটা তো কোনো সহজ ব্যাপারে হয় না, নিশ্চয়ই কোনো গম্ভীর সমস্যা। সেটা অ্যাসপিরেশন নিউমোনিয়াই আমরা সাসপেক্ট করছি এবং আমার ধারণা এবং স্ট্রং ধারণা যে অ্যাসপিরেশন নিউমোনিয়াতেই আমাদের আয়ুষী আজকে আমার কাছে নেই। এটা আমার জন্য খুবই একটা দুঃখজনক বিষয়। বাড়ির লোককে হয়তো কতটা বুঝিয়ে উঠতে পারবো তা নয়, কিন্তু অ্যাসপিরেশন নিউমোনিয়া হচ্ছে যখন দুধ যেটা খাওয়ানো হয় সেটা খাদ্যনালীতে না গিয়ে শোয়ানো অবস্থায় যখন তার মুখে দুধের বোতল গুঁজে দেওয়া হয়, সেটা খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে যায়।
শীতকালে এই ধরনেরই মৃত্যু হঠাৎ করে আচমকা উইদাউট এনি রিজন, অবুঝতার জন্য এইভাবে মৃত্যু হয় বাচ্চাদের। সেটাতে আমি যদি সেই সময় সেখানে উপস্থিত থাকতাম হয়তো কিছু করতে পারতাম না, এটা কারণ নির্ধারিত। তো এই জন্য ইনস্ট্রাকশন মানা না সত্ত্বেও আর যা যা সেফ মেডিসিনস দেওয়া হয়েছে সেগুলো সবও আপডেট আপনাদেরকে দেওয়া হবে। তো নিরপেক্ষ হয়ে বলছি যে ট্রিটমেন্টে কোনো রকম কোনো গাফিলতি আমাদের তরফ থেকে নেই, সব কিছু ওপেন আছে, আপনারা দেখবেন, বিচার করবেন। বাট আমি এতটুকু ডাক্তার হয়ে বলতে পারি যে আমার তরফ থেকে যতটুকু হেল্প একটা বাচ্চা রাত্রে বিপদে পড়ে যে আমার কাছে এসছে, আমার শরণাপন্ন হয়েছে, আমি তার পাশে ছিলাম এবং তার শেষ অবধি আমি তার পাশে ছিলাম। তো তার ভাইটাল সব কিছু ভালো ছিল, এই জন্য সেই সময় আমার আসার প্রয়োজনীয়তা হয়নি। হঠাৎ করে এটা হওয়াতে আমরা সবাই খুব দুঃখিত এবং আমার থেকে বেশি দুঃখিত আর কেউ নয়। আমরা চাই লিগ্যাল প্রসিজিয়ারে সব এগোনো হোক, যাতে সব কিছু ট্রান্সপারেন্ট থাকুক, কোনো রকম কোনো এদিক ওদিক কোনো মিসহ্যাপ যাতে না হয়। আমরা লিগ্যাল প্রসিজিয়ারে এগোতে চাই। যদি সবার সম্মতিতে পোস্টমর্টম হয়, পোস্টমর্টম আই থিঙ্ক হওয়া উচিত। যে বাচ্চার মৃত্যুর কারণ ডাক্তার যেটা বলছে সেটা কি না সেটা সামনাসামনি আসবে এবং ধরা পড়বে। তো চাই যে এই সমস্যার যেন একটা সঠিক বিচার হয়। আমি আয়ুষীকে ফেরত পাবো না, আমি যেই মেয়েটাকে হারিয়েছি তাকে ফেরত পাবো না, কিন্তু অন্তত যেই অ্যালিগেশনটা আমার উপর লাগছে যে আমার কোনো রকম গাফিলতিতে এটা হয়েছে, অন্তত যে ওপরে চলে গেছে সে হয়তো আমাকে দেখে বলবে যে না আপনি আমার পাশে ছিলেন। যদি পোস্টমর্টম হয় নিশ্চয়ই হবে এবং সেটা হওয়া উচিত। যার আচমকা মৃত্যু হয়েছে সেটার পোস্টমর্টম হওয়াটা ম্যান্ডেটরি। ডক্টর বি আর আম্বেদকরকে অপমান বিজেপির, তারই প্রতিবাদ মিছিল কংগ্রেসের। ডক্টর বি আর আম্বেদকরের অপমান করেছে বিজেপি, এই অভিযোগ উত্তাল সাংসদ। পাশাপাশি এরপরেই দেশের এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে বিজেপি, তারই প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল দার্জিলিং জেলা কংগ্রেসের। এই প্রতিবাদ মিছিলে অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়। গত 17 তারিখ রাজ্যসভায় অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এবং লোকসভায় গান্ধীকে আক্রমণের প্রতিবাদ সহ একাধিক দাবিতে দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হয় বলে জানান কংগ্রেস নেতা। ডক্টর বি আর আম্বেদকরকে অপমান বিজেপি, তারই প্রতিবাদ মিছিল কংগ্রেসের। ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করেছে বিজেপি, এই অভিযোগে উত্তাল সংসদ। পাশাপাশি এরপরেই দেশের এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে বিজেপি, তারই প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল দার্জিলিং জেলা কংগ্রেসের। এই প্রতিবাদ মিছিলে অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়েছে। গত 17 তারিখ রাজ্যসভায় অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এবং লোকসভায় গান্ধীকে আক্রমণের প্রতিবাদ সহ একাধিক দাবিতে দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা। ব্যাপার হচ্ছে গত 17 তারিখে রাজ্যসভায় অমিত শাহ যে কুরুচিকর মন্তব্য করেছিল তার প্রতিবাদ জানাতে এবং গতকাল লোকসভায় যেভাবে রাহুল গান্ধীকে আক্রমণ করা হলো এবং ভারতবর্ষের বিভিন্ন কংগ্রেস দপ্তরে যেভাবে কংগ্রেস দপ্তরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দপ্তরে পাশাপাশি মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস দপ্তরে, পাটনা প্রদেশ কংগ্রেস দপ্তরে বিভিন্ন জায়গায় বিজেপি খুব সুপরিকল্পিতভাবে যে আম্বেদকর সম্পর্কে অমিত শাহ যে মন্তব্য করেছে তা থেকে নজর এড়াতেই এই রকম ঘটনাগুলো ঘটাচ্ছে। তার প্রতিবাদ জানাতে আজকে আমরা দার্জিলিং জেলার কংগ্রেস কর্মীরা রাজপথে নেমেছি। আরজিকর ঘটনার কয়েক মাস হয়ে গেলেও এখনো বিচার পায়নি অভয়া। শুক্রবার প্রতীকী তালা নিয়ে শিলিগুড়িতে সিবিআই দপ্তর অভিযান করল দ্য নাইট ইজ অ্যাওয়ার্স এবং সিটিজেন ফর জাস্টিস সংগঠন। আরজিকরের ঘটনার পর থেকে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল, গর্জে উঠেছিল দেশের প্রত্যেকটি নাগরিক। বিচারের দাবিতে অনশন আন্দোলনে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরাও। ঘটনার দীর্ঘদিন হয়ে গেলেও এখনো অবধি চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই, যার ফলে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল।
এদিন ব্যর্থতার অভিযোগ তুলে শিলিগুড়িতে সিবিআই দপ্তর অভিযানে সামিল হলেন সংগঠনের সদস্যরা। বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে সিবিআই দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান তারা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সার্ভিস সেন্টার ইউনিটের প্রেসিডেন্ট ডক্টর শাহরিয়ার আলম জানিয়েছেন, আজ সিবিআই দপ্তর অভিযান করা হয়েছে। দীর্ঘদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত সিবিআই চার্জশিট পেশ করতে পারেনি, যে কারণে জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এই বিরুদ্ধেই এদিন এই কর্মসূচি সাধারণ মানুষকে ফের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শিলিগুড়ি 90s আওয়ার্স গ্রুপ এবং সুশ্রুতনগরের সিটিজেন্স ফর জাস্টিস তাদের আহ্বানে সিবিআই অভিযান, শিলিগুড়িতে যে সিবিআই অফিস তাতে আমরা অভিযান করেছি। এই জন্যই আমরা অভিযান করেছি যে দীর্ঘ 90 দিন পার হয়ে যাওয়ার পরেও যে চার্জশিট দেওয়া গেল না সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল টালা থানার যে ওসি তাদের নামে, যার ফলে তারা জামিন পেয়ে গেল। আমরা বলতে চাই যে যেখানে দিনের আলোর মতো পরিষ্কার যে বাড়িতে ফোন করে সুইসাইড বলা হয়েছিল, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, দেওয়াল ভাঙা হয়েছে, বাইরে থেকে লোক ঢুকিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, রাত অবধি এফআইআর করা হয়নি, তাহলে এই যে কাজগুলো দিনের আলোর মতো পরিষ্কার, সেখানে তথ্য প্রমাণ লোপাটের জন্য এখন অবধি চার্জ দেওয়া গেল না। জামিন পেয়ে গেলে আপনারা জানেন তারা বাইরে গিয়ে বিভিন্ন যারা সাক্ষী সাবুত আছে তাদেরকে অল্টার করতে পারবে থ্রেট দিয়ে, এই সব কাজগুলো তারা করতে পারার জন্য কিন্তু ফ্রি হয়ে গেল। তাহলে আমরা বলতে চাই যে এই যে অপদার্থতা, এটা কি শুধুই তদন্তের অপদার্থতা, নাকি এটা একটা কেন্দ্র এবং রাজ্যের অশুভ আঁতাত? যেই কথা আমরা বলতে সিবিআই অফিসে এসেছিলাম। শিলিগুড়ি 90s পাহাড় সমস্যা স্থায়ী সমাধানে 2025 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ত্রিপাক্ষিক বৈঠক হবে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। শিলিগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্যই জানিয়েছেন। কেন্দ্রীয়, রাজ্য এবং পাহাড়ের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। পাহাড় সমস্যার সমাধানে 2025 জানুয়ারিতে ত্রিপাক্ষিক বৈঠক, জানিয়েছেন সাংসদ রাজু বিস্তা। পাহাড় সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এবং 2025 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ত্রিপাক্ষিক বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি। শিলিগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্যই জানিয়েছেন। কেন্দ্রীয়, রাজ্য এবং পাহাড়ের প্রতিনিধিদের নিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হবে। है आज सवेरे 10 बजे स्वयं गृह मंत्री जी ने मुझे होटल में बुलाया था। मैं आधा घंटा उनके साथ जो है सारी विषयों के ऊपर विस्तृत चर्चा की और मुझे ये बताते हुए खुशी है कि 2021 में जो गृह मंत्री जी की अध्यक्षता में एक वार्ता शुरू हुई थी, बीच में कुछ समय लगा, कुछ तैयारी भी करना था, कुछ सरकार को भी मन बनाना था, कुछ हमको भी मन बनाना था, लेकिन मुझे ये बताते हुए खुशी है कि आज स्वयं गृह मंत्री जी ने ये कहा है कि जनवरी के पहले सप्ताह तक हम अगला बैठक कब होगा वो तय करेंगे। मैं ऐसा मान के चलता हूँ कि नए साल 2025 के जनवरी के अंदर अंदर ही हमारी वार्ता शुरू होगी। ये ट्राइपार्टाइट ही होगा जो इससे पहले हुई थी और मुझे लगता है ये हम सब के लिए खुशखबरी है, क्योंकि नॉर्थ ईस्ट और विभिन्न क्षेत्र के बहुत सारी समस्याओं का समाधान इस सरकार ने किया है। मोदी जी के नेतृत्व में हुआ है, गृह मंत्री जी के नेतृत्व में हुआ है और गृह मंत्री जी अच्छे से हम सबको समझते हैं, हमारी पीड़ा को समझते हैं और देश की स्थिति परिस्थिति को भी समझते हैं, बंगाल की स्थिति और यहाँ की परिस्थिति भी समझते हैं। इसलिए जो भी हमारे हित में और राष्ट्र के हित में होगा वो गृह मंत्री जी दार्जिलिंग के लिए अवश्य करेंगे और इस बात की हमें खुशी है। स्टेट गवर्नमेंट का कोई एश्योरेंस मिला है, रहेंगे या नहीं रहेंगे? देखिए, स्टेट गवर्नमेंट को वार्ता में जरूर बुलाएंगे, उनको निमंत्रण जाएगा। आते हैं ठीक है, नहीं आते ये उनकी मर्जी है, लेकिन अगर स्टेट ईमानदार है इस क्षेत्र के प्रति, हमारे प्रति,
तो उसको अपनी प्रतिनिधि जरूर भेजना चाहिए और उच्च स्तरीय अधिकारी को ही उस वार्ता के अंदर में आना चाहिए। आप लोगों को टाइप तो बीजेपी को तो बोलना होगा। टाइप में ऐसा है, भारत सरकार तय करेगी किसको बुलाना किसको नहीं बुलाना। और बीजेपीएम कोई रिकॉग्नाइज पार्टी है क्या? कोई नेशनल पार्टी है क्या? कौन है बीजेपीएम? ये ऑथराइज नहीं है, तो अनऑथराइज को हम क्यों बुलाएंगे? वो ममता दीदी के लिए ऑथराइज हो सकता है क्योंकि उनको चुनाव में वो फायदा पहुंचाते हैं इसलिए, लेकिन हम तो वही देखेंगे। अरे भैया, जहाँ समाधान होगा, जहाँ हमारे हित में होगा, हम तो उन्हीं को ले जाएंगे। जो हमारे हित में नहीं होगा, हम उसको क्यों बुलाएंगे? ये सिंपल सवाल है। और आप इसको ऐसे पूछो चाहे वैसे पूछो, मेरा जवाब सीधा ही जाना है। लेकिन जीटीओ को तो बुलाना है। जीटीओ किस लिए भाई? जो जीटीए लेकर के खुश है उसको तो और कुछ चाहिए ही नहीं, तो फिर मैं जीटीए को क्यों बुलाऊं? उन्होंने तो स्वीकार कर लिया है कि इसके अलावा मुझे चाहिए नहीं। जो कुछ भी जीटीए उनके लिए सर्वे सर्वा है, उनका गोरखालैंड ही जीटीए है, तो उनको क्यों बुलाना? उससे अच्छा तो ममता बनर्जी कम से कम स्पष्ट बोलती तो है, और जरूरत पड़ेगी और हम बुलाएंगे ममता दीदी को। आती नहीं आती वो तो वो तय करेंगे। এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত ৮টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। অর্থনীতি থেকে রাজনীতি, উন্নয়ন থেকে অনুন্নয়ন, শিক্ষা থেকে স্বাস্থ্য, দুর্নীতি থেকে কূটনীতি, কৃষি থেকে শিল্প, বিমান থেকে রেল, ভারী বর্ষণ থেকে ধর্ষণ, নিরপেক্ষতার সাথে সঠিক তথ্য অনুযায়ী রাজার শহরের খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। কোচবিহার এক্সপ্রেস, প্রতিদিন রাত 11টায়।